अरे पहले सुनो ना। अरे तुम बच्चा है। अरे तुम्हारा बाप मेरे समय का ना है। तुम्हारा भी बेटा, बैठो बैठो। अरे उसका सदिया भी बात में हुआ था, तब तुमको हुआ, तुमको तो करवे ना किए, हम पालते ना। चलो बैठो, हल्ला मत करो। সমস্ত জল্পনা কল্পনার অবসান। বিহারে নীতিশ কুমারের যুগ শেষ হয়ে গেল। এবার বিহারে এই প্রথমবার বিজেপির মুখ্যমন্ত্রী হবে এবং পদ্মফুলের যুগ শুরু হয়ে গেল। আজকেই দেখলাম আমরা সমস্ত জল্পনা কল্পনার অবসান করে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পরিষ্কার জানিয়ে দিলেন আমি পদত্যাগ করছি। এবং তার নাকি ইচ্ছে ছিল যে বিহারে যেমন বিধানসভায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বিধানসভার সদস্য হয়েছিলেন, তেমনি তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ভারতের সংসদও তিনি সদস্য হবেন। এবং তিনি লিখে দিলেন পরিষ্কার যে मैं राज्यसभा का सदस्य बनना चाह रहा हूं। নীতিশ কুমার জানিয়ে দিয়েছেন যে এবার তার যুগ শেষ। বিহারে গত প্রায় 10 বছর আপনারা দেখেছেন কিভাবে বিজেপি এবং নীতিশ কুমারের জোট কাজ করে গেছে, এবং সেখানে নীতিশ কুমারের দল কম আসন পেলেও বিজেপি বরাবর নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী রেখেছিল। এবং বিজেপির বদন্যতায় শেষ দুবার নিয়ে বিহারে 10 বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রায় 20 বছর ধরে রাজ্যের শাসন ক্ষমতায়। শেষ দুবার বিজেপির আসন বেশি থাকলেও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিল। এবার সেই জিনিস পাল্টাতে চলেছে, কারণ আপনারা জানেন গতবারে যে ভোট হয়েছে সেই ভোটেও কিন্তু বিজেপি বেশি আসন পেয়েছে। এই মুহূর্তে বিহারে বিজেপির বিধায়ক সংখ্যা 89, নীতিশ কুমারের জেডিইউর বিধায়ক হচ্ছে 85। ফলে এবার নীতিশ কুমার পদত্যাগ করলেন, তাকে সসম্মানে তার আসন দেয়া হলো রাজ্যসভাতে। তিনি রাজ্যসভাতে যাচ্ছেন, বিহার থেকে রাজ্যসভার সদস্য তিনি হবেন। এবং এখানে এই প্রথমবার বিহারে বিজেপি সরকার গড়তে চলেছে। এতদিন বিজেপি নীতিশ কুমার জেডিইউর সরকার ছিল, যেখানে বিজেপি ছিল সেকেন্ড ফ্রন্টে, নীতিশ কুমারের জেডিইউ ছিল ফার্স্ট ফ্রন্টে, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন জেডিইউর তরফ থেকে। এই প্রথমবার বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী হবে এবং বিজেপি সরকার চালাবে, যেখানে বিজেপি থাকবে ফার্স্ট ফ্রন্টে, সেকেন্ড ফ্রন্টে চলে যাবে জেডিইউ। নীতিশ কুমার অবসর নিচ্ছেন, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন এটা অবশ্য বলা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি অবসর নিলেন, তাকে সসম্মানে নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যসভায়। এখন এই পরিবর্তনের পেছনে কয়েকটা বড় রাজনৈতিক কারণ রয়েছে। কারণ হচ্ছে আগামী কয়েকটা মাসে গোটা ভারতবর্ষের বেশ কয়েকটা জায়গায় কিন্তু নির্বাচন রয়েছে, এবং তার প্রধান অংশ হচ্ছে এই পশ্চিমবঙ্গ। ফলে ভারতবর্ষের যে কটা রাজ্যে বিজেপি শাসন আছে তারপরেও আরো কিছু জায়গায় বিজেপি শাসনকে আনতে হবে, এবং সেজন্যই বিজেপিতে বিহারে এই বড় পদক্ষেপ। কিন্তু এখন মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে, এই নিয়ে প্রশ্ন উঠে গেছে। এখন যিনি বিহারে অলরেডি উপমুখ্যমন্ত্রী হয়ে আছেন সেই সম্রাট চৌধুরী কি মুখ্যমন্ত্রী হবেন, নাকি আরেকটা নাম ভেসে আসছে নিত্যানন্দ রায়, কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও বিহারের বহুদিনের পুরনো রাজনীতিবিদ, নাকি নিত্যানন্দ রায় মুখ্যমন্ত্রী হবেন সেটা এখন দেখার। কারণ আপনারা ভালো করে জানেন যে বিজেপির রাজনীতিতে উনিই মুখ্যমন্ত্রী হবেন এটা জোর দিয়ে বলতে কোনো সাংবাদিক পারে না। তাই এখন যিনি উপমুখ্যমন্ত্রী আছেন সম্রাট চৌধুরী, তাকেই নাকি মুখ্যমন্ত্রী করা হবে এমনটা বিহারের রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। নাকি নিত্যানন্দ রায় কেন্দ্রের মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হবেন, নাকি অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন সেটা দেখার। আর এই যে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারের নাম উঠে আসছে, তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করছেন, তার ভবিষ্যৎ কি হবে? তিনি কি এবারেই উপমুখ্যমন্ত্রী হবেন, নাকি তাকে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করিয়ে পরবর্তীকালে ভবিষ্যতে বিহারের উপমুখ্যমন্ত্রী করা হবে, সেটাও এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। সেই নিয়ে জোর চর্চা চলছে এই মুহূর্তে বিহারে। বলা যায় নীতিশ কুমারের একটা সম্মানজনক বিদায়ের রাজনৈতিক কৌশল, তিনি রাজ্যসভায় যাচ্ছেন এবং তিনি বার্তা দিয়ে দিয়েছেন। ফলে এই আজকে আমরা দেখতে পাবো হয়তো যে নীতিন নবীন তিনিও যাচ্ছেন রাজ্যসভাতে, নীতিশ কুমার তিনিও যাচ্ছেন রাজ্যসভাতে, এবং এরা দুজনেই যখন রাজ্যসভায় মনোনয়নপত্র জমা করবেন তখন নাকি অমিত শাহ নিজে উপস্থিত থাকবেন, যেটাকে রাজনীতিতে বলা হচ্ছে গ্রেসফুল এক্সিট। সসম্মানে তিনি বিহারের রাজনীতি থেকে তাকে বিদায় জানানো হলো। এমনিতে তার 75 বছর বয়স হয়ে গেছে, তাই তিনি স্বাস্থ্য নিয়ে ভুগছেন। তার সঙ্গে জেডিইউর তরফ থেকে অন্যান্য অভিজ্ঞ নেতারা এই সম্পর্ক রাখছিলেন মানুষের সঙ্গে এবং সরকারের সঙ্গে। ফলে তাকে রাজ্যসভায় পাঠিয়ে তাকে একটা গ্রেসফুল এক্সিট মানে সসম্মানে তাকে বিদায় জানানো হলো। 10 বারের মুখ্যমন্ত্রী এবং 20 বছরের বেশি যার বিহারের মুখ্যমন্ত্রী পদে থাকার অভিজ্ঞতা।
আপনারা জানেন এই যে 2024-এর লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে জেডিইউর চেয়ে একটা আসনে বেশি লড়েছিল বিজেপি। তখনই বোঝা গেছিল যে ভবিষ্যতে আর কয়েকটা বছর পরেই বা কয়েকটা মাস পরেই কিন্তু বিহার নিজের হাতে তুলে নেবে বিজেপি। ফলে এবার হতে চলেছে বিহারে এই প্রথমবারের জন্য বিজেপি সরকার গড়তে চলেছে, যেখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। ফলে আরো একটা রাজ্যে পট পরিবর্তন হলো। হিন্দি বলয়ের যে কটা রাজ্য আমরা দেখতে পাচ্ছি, যে কটা হিন্দি বলয়ের রাজ্য আছে এই মুহূর্তে, তার প্রায় প্রত্যেকটাতেই বিজেপির মুখ্যমন্ত্রী এবং বিজেপির সরকার। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়। বিহারটা হচ্ছে একেবারে লেটেস্ট। রাজ্যসভায় প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন দেবেন। এখন এই প্রতিবেদন যখন দেখছেন তখন হয়তো মনোনয়ন দেওয়া ঠিক হয়ে গেছে। আপনারা জানেন প্রায় বিহারের 5টা আসনে রাজ্যসভায় পাঁচজন প্রার্থী যাবেন, দুজন দুজন করে, অর্থাৎ দুজন বিজেপির, দুজন জেডিইউ, একদম পরিষ্কার হয়ে গেছে। আরো একজন বিজেপি বা জেডিইউ হতে পারে যদি অন্যান্য শিবির থেকে এনডিএ-সিবি অন্যান্য 3 বিধায়ককে সমর্থন আদায় করতে পারে। 10টা রাজ্যের 37টি রাজ্যসভা আসনে নির্বাচন হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ আছে 5টা, যেখানে তৃণমূলের 4 জন যাবেন এবং বিজেপির 1 জন যাবেন। বিজেপির আপনারা জানেন রাহুল সিনহা যাচ্ছেন রাজ্যসভাতে। এই হচ্ছে এখনকার ব্যাপার। বিহারের রাজনীতিতে একটা বড় পট পরিবর্তন বলাই যায়। রাজনীতিবিদ হিসাবে, মানে বিহারের রাজনীতিবিদ হিসাবে তিনি নীতিশ কুমার সসম্মানে তার রাজনৈতিক কেরিয়ার শেষ করলেন। যদিও এখন তিনি রাজ্যসভার সাংসদ হচ্ছেন। রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি বিহারকে কি দেন সেটা এখন দেখার, এবং রাজ্যসভার সাংসদ হিসাবে থেকে তিনি জেডিইউ এবং বিহার বিজেপির মধ্যে যে আরো একটা ব্রিজ হয়ে কাজ করবেন সেটাও আর বলার অপেক্ষা রাখে না। জেডিইউ পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের এবার এই বিহারের সংসদীয় দলের মুখ কে হবে সেটাও নীতিশ কুমারই ঠিক করবেন। ফলে এরপরে বিজেপির সঙ্গে সম্পর্ক কি হবে, কিভাবে চলবে, বিজেপির মুখ্যমন্ত্রী হলে জেডিইউর কি উপমুখ্যমন্ত্রী হবে নাকি, এই সমস্ত গুলো ঠিক করবেন নীতিশ কুমার, এবং নীতিশ কুমার, নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা মিলেই কিন্তু ঠিক করবেন। ফলে বিহারের রাজনীতি থেকে নীতিশ কুমারের বিদায় হলেও বিহারের রাজনীতি কিন্তু নীতিশ কুমারকে ছাড়ছে না। सुरक्षित जीवन, अरे पहले सुनो ना, अरे तुम बच्चा है, अरे तुम्हारा बाप मेरे समय का ना है, तुम्हारा भी बेटा, बैठो बैठो, अरे उसका सदिया भी बात में हुआ था, तब तुमको हुआ, तुमको तो करवे ना किए, हम पालते ना। चलो बैठो, हल्ला मत करो। तो फिर 5वां है, তিনি হয়তো বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে রাজ্যসভার সাংসদ হলেন, কিন্তু বিহারের রাজনীতিতে জেডিইউ এবং বিজেপির এই সম্পর্কের রাজনীতিতে নীতিশ কুমার যে এখনো জোরভাবে বর্তমান সেটা এখনো বলার অপেক্ষা রাখে না। নীতিশ কুমার থাকছেন, যতই তাকে বিহারের অন্যান্য রাজনীতিবিদরা বা বিরোধী দলের নেতা নেত্রীরা তাকে সমালোচনা করুন, নীতিশ কুমার কিন্তু এখনো সসম্মানী বিহারের রাজনীতিতে থাকছেন। বয়স হওয়ার কারণে তাকে এই মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। অন্য আরো একটা কারণ আছে, বিজেপি এবার বিহারে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে এবার বিজেপি বিহারে ক্ষমতা দখল করছে, বিজেপি মুখ্যমন্ত্রী হবে। ফলে ভারতবর্ষের আরো একটা রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছে, যেটা এই পশ্চিমবঙ্গ বা অন্যান্য যে সমস্ত রাজ্যে ভোট আছে সেই সব রাজ্যে যে একটা বিশেষ প্রভাব ফেলবে সেটা বলার আর অপেক্ষা রাখে না। কি বলবেন আপনারা? বিহারে নীতিশ যুগ শেষ, বিজেপির পদ্ম ফুলের যুগ শুরু হলো। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশের বিভিন্ন রাজ্যের রাজনীতির এই রকমের অনেক খবরই চেপে রাখতে দেব না।